হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কাম দিয়ে কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রায়ই হতে দেখা যায়। দেখো, আজকে প্রত্যেকটা স্ট্রাকচার বেশ অ্যাডভান্সড। তোমরা যখন তোমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে চাইবে, তখন তোমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারো। তাছাড়াও কিছু বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কিভাবে ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো কাম টু মাইন্ড। কাম টু মাইন্ড, দেখো স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই মনে পড়া বা মাথায় আসা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাম টু মাইন্ডের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কোনো বিশেষ কিছু কি মনে পড়ছে? ডাজ এনিথিং স্পেশাল কাম টু মাইন্ড? ডাজ এনিথিং স্পেশাল কাম টু মাইন্ড? অর্থাৎ কোনো কিছু কি মনে পড়ছে, কোনো কিছু কি মাথায় আসছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি এখন আমার মাথায় কিছুই আসছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? নাথিং কামস টু মাই মাইন্ড রাইট নাও। নাথিং কামস টু মাই মাইন্ড রাইট নাও। এবার যদি আমি বলি তার কথাগুলো হঠাৎ মনে পড়ে গিয়েছিল, দেখো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে কাম টু মাইন্ডের ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? হিজ ওয়ার্ডস সাডেনলি কাম টু মাইন্ড। হিজ ওয়ার্ডস সাডেনলি কাম টু মাইন্ড। তো তোমরা বুঝতে পারছো কাম টু মাইন্ডকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। মনে পড়ে যাওয়া বা মাথায় আসা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি, যার অর্থ হলো কাজে লাগা, টু বি হেল্পফুল, টু বি ইউজফুল অর হেল্পফুল ইন আ পার্টিকুলার সিচুয়েশন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এই জিনিসটা এই ক্ষেত্রে কাজে লাগবে, এই জিনিসটা এই পরিস্থিতিতে কাজে লাগবে, এটা করতে কাজে লাগবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাম ইন হ্যান্ডিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, তার পরামর্শটা সাক্ষাৎকারের সময় কাজে লেগেছিল। হিজ অ্যাডভাইস কেম ইন হ্যান্ডি ডিউরিং দ্য ইন্টারভিউ। হিজ অ্যাডভাইস কেম ইন হ্যান্ডি ডিউরিং দ্য ইন্টারভিউ। দেখো এখানে সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সেহেতু আমরা কাম ইন হ্যান্ডির জায়গায় কেম ইন হ্যান্ডির ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, তোমার ল্যাপটপটা উপস্থাপনার জন্য কাজে লাগতে পারে। Your laptop might come in handy for the presentation. Your laptop might come in handy for the presentation. ফর এক্সাম্পলটা দেখো, হারিয়ে গেলে এই মানচিত্রটি কাজে লাগবে, এই ম্যাপটি কাজে লাগবে। This map will come in handy if you get lost. This map will come in handy if you get lost. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। কাম ইন হ্যান্ডিকে কোন অর্থে ব্যবহার করছি? এটা দরকারে আসবে, এটা কাজে লাগবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম টু ইয়োর সেন্সেস বা কাম টু হিজ সেন্সেস, যার অর্থ হলো হুঁশ ফেরা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আশা করি খুব বেশি দেরি হওয়ার আগে তার হুঁশ ফিরবে। I hope he comes to his senses before it's too late. I hope he comes to his senses before it's too late. আরেকটা এক্সাম্পল দেখো, অনেকক্ষণ তর্কাতর্কির পরে তার হুঁশ ফিরেছিল এবং সে ক্ষমা চেয়েছিল। After a long argument, he came to his senses and apologized. After a long argument, he came to his senses and apologized. আরেকটা এক্সাম্পল দেখো, একটা বড় ভুল করার আগে তার হুঁশ ফেরাটা দরকার। He needs to come to his senses before making a big mistake. He needs to come to his senses before making a big mistake. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কাম টু হিজ সেন্সেস বা কাম টু হার সেন্সেস, কাম টু ইয়োর সেন্সেস, এরকম স্ট্রাকচারের ব্যবহার, এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা কিভাবে করে থাকি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম আনডান। কাম আনডান, যার অর্থ হলো মানসিকভাবে ভেঙে পড়া। সেন্টেন্সে আমরা এরকম অর্থে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, খারাপ খবরটা শোনার পরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। She came undone after hearing the bad news.
she came undone after hearing the bad news. আরেকটা এক্সাম্পল দেখো, চাকরিটা হারানোর পরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। After losing the job, he came undone. After losing the job, he came undone. আরেকটা এক্সাম্পল দেখো, তার পোষা প্রাণীটা মারা গেলে সে ভেঙে পড়েছিল। বা আমরা এভাবে বলতে পারি সে ভেঙে পড়েছিল যখন তার পোষা প্রাণীটা মারা গিয়েছিল। He came undone when his pet passed away. He came undone when his pet passed away. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কাম আনডান কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা কাম আনডানের জায়গায় কেম আনডানের ব্যবহার করছি, কামের পাস্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম আন্ডার। কাম আন্ডার, দেখো সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব কোনো কিছুর আন্ডারে আসা বা কোনো কিছুর চাপে পড়া, চাপে আসা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। মন্দার কারণে কোম্পানিটি আর্থিক চাপে পড়েছিল। দ্য কোম্পানি কেম আন্ডার ফাইন্যান্সিয়াল প্রেশার ডিউ টু দ্য রিসেশন। দ্য কোম্পানি কেম আন্ডার ফাইন্যান্সিয়াল প্রেশার ডিউ টু দ্য রিসেশন। দেখো স্ট্রাকচারটাকে আমরা সমালোচনা বা আক্রমণের শিকার হওয়া বোঝাতেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি, কাম আন্ডারকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাজনীতিবিদরা গণমাধ্যমের আক্রমণের শিকার হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য পলিটিশিয়ান কেম আন্ডার অ্যাটাক ফ্রম দ্য মিডিয়া। দ্য পলিটিশিয়ান কেম আন্ডার অ্যাটাক ফ্রম দ্য মিডিয়া। আবার স্ট্রাকচারটাকে কোনো কিছুর অন্তর্ভুক্ত হওয়া বা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া বোঝাতেও ব্যবহার করে থাকি। অর্থাৎ কাম আন্ডারকে কোনো কিছুর অন্তর্ভুক্ত হওয়া বা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, উৎসবটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত। দ্য ফেস্টিভ্যাল কামস আন্ডার কালচারাল ইভেন্টস। দ্য ফেস্টিভ্যাল কামস আন্ডার কালচারাল ইভেন্টস। তো তোমরা বুঝতে পারছো কাম আন্ডারকে আমরা সেন্টেন্সে কতভাবে ব্যবহার করছি। সেন্টেন্সে আমরা 3 ভাবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম টু লাইফ। কাম টু লাইফ, যার অর্থ হলো প্রাণবন্ত হয়ে ওঠা, জীবন্ত হয়ে ওঠা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, শহরটি রাতে প্রাণবন্ত হয়ে ওঠে। দ্য সিটি কামস টু লাইফ অ্যাট নাইট। দ্য সিটি কামস টু লাইফ অ্যাট নাইট। আরেকটা এক্সাম্পল দেখো, সঙ্গীত শুরু হতেই পার্টিটা প্রাণবন্ত হয়ে উঠেছিল। দ্য পার্টি কেম টু লাইফ when the music started. The party came to life when the music started. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাম টু লাইফকে কোন অর্থে ব্যবহার করছি? প্রাণবন্ত হয়ে ওঠা, জীবন্ত হয়ে ওঠা, প্রাণ ফিরে আসা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম অ্যালং। কাম অ্যালং, যার অর্থ হলো আসা, হাজির হওয়া বা সঙ্গে আসা, সঙ্গে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাম অ্যালং এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, তুমি কি আমাদের সাথে অনুষ্ঠানটিতে আসছো? আর ইউ কামিং along with us to the event? আর ইউ কামিং along with us to the event? যদি আমি বলি গত সপ্তাহে একটা দুর্দান্ত চাকরির সুযোগ এসেছিল, দেখো আসার অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে কাম along এর ব্যবহার করে থাকি। তাহলে সেন্টেন্সটা কি হবে? A great job opportunity came along last week. A great job opportunity came along last week. দেখো উন্নতি হওয়ার অর্থেও আমরা সেন্টেন্সে কাম অ্যালং এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি তোমার ইংরেজিটা সত্যিই ভালোভাবে উন্নতি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Your English is really coming along well. Your English is really coming along well. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাম অ্যালং কে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো প্রত্যেকটা ইউজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, তাহলে তোমরা ভুলে যাবে না। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড, যার অর্থ হলো শেষ হওয়া, শেষ হয়ে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, একটা সুন্দর গানের মাধ্যমে কনসার্টটি শেষ হয়ে গিয়েছিল। দ্য কনসার্ট কেম টু অ্যান এন্ড উইথ আ বিউটিফুল সং। দ্য কনসার্ট কেম টু অ্যান এন্ড উইথ আ বিউটিফুল সং। আরেকটা এক্সাম্পল দেখো, সিনেমাটি একটি সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল। The movie came to an end with a happy ending. The movie came to an end with a happy ending. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার, কাম টু অ্যান এন্ড এর ব্যবহার।
খুব সহজেই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটা কিন্তু বেশ ইউজফুল। প্রায় তোমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে হতে দেখবে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার কাম দিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করো, তাহলে তোমাদের সেন্টেন্সগুলো বেশ অ্যাডভান্সড হয়ে উঠবে, তোমাদের কনভারসেশনটা আরেকটু অ্যাডভান্সড হয়ে উঠবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.